আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। আমাদের করা ছোট্ট একটি ভুল কিংবা একটি ছোট্ট অবহেলা মাঝে মাঝে বদলে দিতে পারে পুরো একটি পরিবার কিংবা একটি কর্মস্থলের জীবন। দর্শক, অগ্নিদগ্ধতা অনেক ক্ষেত্রে এটি কেবলমাত্র একটি ত্বকের ক্ষতি নয়, কিংবা অনেক ক্ষেত্রে এটি শারীরিক, মানসিক কিংবা একটি পারিবারিক গভীর ক্ষত। আমাদের দেশে প্রতিনিয়ত অসংখ্য ব্যক্তি অগ্নিদগ্ধতায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিংবা নানা ধরনের অপঘাত কিংবা ক্ষতিগ্রস্ততার শিকার হচ্ছে। তবে এই অগ্নিদগ্ধতা নিয়ে আমরা আসলে কতটুকু সচেতন? আমাদের সামান্য একটু সচেতনতাই পারে একটি গভীর অগ্নিদগ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে সুরক্ষিত রাখতে। দর্শক, আজ আমরা কথা বলবো অগ্নিদগ্ধতা নিয়ে। কখন আপনি হাসপাতালে যাবেন এবং কিভাবে আমরা অগ্নিদগ্ধতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, যিনি পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং চিফ কনসালটেন্ট ব্লান বার্ন প্লাস্টিক কসমেটিক সার্জারি বিভাগ, AMZ হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত দর্শকবৃন্দ যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে। স্যার, আপনাকেও ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছি। খুব সম্প্রতি আমরা খেয়াল করছি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিদগ্ধতায় আহত হয়ে অনেক ব্যক্তি প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। তাই একটু শুরুতে জানবো যে আসলে এই যে এত ব্যক্তি অগ্নিদগ্ধ হচ্ছে, অগ্নিদগ্ধতা নিশ্চয়ই কোনো ধরন রয়েছে। কি কি ভাবে অগ্নিদগ্ধ হয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়? ধন্যবাদ। আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারি, আপনি জানেন যে বাংলাদেশের নয়, শুধু পুরো এশিয়া অঞ্চলের মধ্যে অন্যতম একটি বৃহৎ বার্ন চিকিৎসা কেন্দ্র। সুতরাং সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে রোগী আসে অগ্নিদগ্ধ হয়ে। সুতরাং এখানে যে পরিমাণ যে রোগীগুলো আসে তাদের যে ধরনটা, সেটাই প্রকৃত অর্থে বাংলাদেশের ধরন, বাস্তব চিত্র। তো আমরা বেশিরভাগ রোগী যেটা পাই, আমাদের ভাষায় আমরা বলি স্কাল্ড, অর্থাৎ গরম তরল পদার্থ দিয়ে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে পানি। এর বাইরে যেটা হয় রান্না করার তরকারি, ডাল, তারপরে চা, এরকম অর্থাৎ হট কোনো লিকুইড অবজেক্ট দিয়ে যেটা হয় সেটাকে আমরা বলি স্কাল্ড। এই রোগীর সংখ্যা আসলে সবচেয়ে আমাদের কাছে বেশি আসে। এরপরে যে রোগীগুলো আসে সেটা আমরা বলি ফ্লেম বার্ন। ফ্লেম বার্ন মানে অগ্নিশিখা দিয়ে যে বার্নটা হয়। অগ্নিশিখা দিয়ে নানা কারণে হতে পারে বার্ন। সরাসরি ধরেন আপনি চুলার কাছে গেছেন, সেখান থেকে সরাসরি আপনার শরীরে বা কারোর শরীরে লেগে গেল। এর বাইরে হতে পারে যে ধরেন গ্যাস লিকেজ হলো, গ্যাস লিকেজ থেকে যে আগুনটা ছড়ালো সেটা থেকে আসতে পারে, বা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যেটা হয় সেটাও ফ্লেম বার্নের মধ্যে পড়ে। তাছাড়া বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যেটা হয়, সেখানে যখনই অগ্নিসংযোগ বা অন্য কোনো কারণে আগুন লাগে, সেখানে যে তাপ সরাসরি এসে শরীরে লাগে, এগুলো সবই ফ্লেম বার্নের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে কোনো প্রক্রিয়াতে যদি আগুন সরাসরি আপনার শরীর অথবা আপনার কাপড় লেগে ত্বককে পুড়িয়ে দেয়, সেটা হচ্ছে ফ্লেম বার্ন। এর বাইরে আরেকটা বড় ধরনের বার্ন আমাদের দেশে হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক বার্ন। সেই ইলেকট্রিক বার্নটা দুই ধরনের আসে। একটা হচ্ছে যারা ইলেকট্রিক লাইনে কাজ করেন, যে সমস্ত কর্মী, তারা কিন্তু নানা ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হন, সেই পরিমাণটাও বেশ বেশি। এর বাইরে হাউস হোল্ড পারপাসটা কীরকম, যে বাসায় যদি আপনার এই লাইনের কোনো দুর্বলতা থাকে, সকের বাচ্চারা বিশেষ করে সকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, সেটা একটা বিষয়। আরেকটা হাউস হোল্ডের যে বিষয়টা হয়, যদিও এটা অত্যন্ত দুঃখজনক, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের যে সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কগুলো হচ্ছে, তার উপর দিয়ে আনইনসুলেটেড তার চলে যায়। হ্যাঁ, বাচ্চারা, বড়রা অনেকেই দেখা যাচ্ছে যে এটা ধরতে গিয়ে তারা ইলেকট্রিকশন হয় এবং অগ্নিদগ্ধ হয়। এটা হচ্ছে মোটামুটি আমাদের দেশের ধরন। এর বাইরে কিছু কিছু হয়, যেমন অ্যাসিড বার্ন। যদিও আমরা ওটাকে অ্যাসিড না বলে আমরা বলি, আমাদের ভাষায় বলি কেমিক্যাল বার্ন। সেটা যে কোনো কেমিক্যাল হতে পারে। সেই কেমিক্যাল বার্ন কিন্তু
যেটা আগে যেটা ভায়োলেন্সের মাধ্যমে হতো সেটার পরিমাণ কিন্তু অনেকটা কমে গিয়েছে। কিন্তু অন্য আর একটা পর্যায়ে এসেছে, সেটা হচ্ছে নানা ধরনের কবিরাজি চিকিৎসা। হ্যাঁ, কবিরাজি চিকিৎসার মাধ্যমে ধরেন কোথাও কিছু একটা হয়েছে, সেটাকে কবিরাজের কাছে যাওয়ার ফলে তারা সেটাকে ওই ওই এক ধরনের কেমিক্যাল দিয়ে সেটাকে বার্ন করে দেয়, ফলে গভীর ক্ষত হয়। এবং এর এক পর্যায়ে রিসেন্ট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ইয়াং ছেলে বা মেয়েদের মধ্যে পটাশের বার্ন হাতের মধ্যে। এটা খুবই একটা অভিনব একটা পদ্ধতি। এরা সম্ভবত কোনো কবিরাজ অথবা কোনো এই ধরনের মানে যারা বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে, অপচিকিৎসা মানে এই ঘটনাগুলো ঘটে হচ্ছে আপনার এটা বেশ একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে যে কেউ কাউকে মনে করেন যে একটা ইয়াং মেয়ে তার কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে চায় বা ছেলে মেয়ের সঙ্গে, তাদেরকে বলা হয় এক ধরনের জিনিস হাতের তালুতে রাখতে, যতক্ষণ তালুর মধ্যে থাকবে ততক্ষণ সে তাকে কন্ট্রোল করতে পারবে। এবং এটা লম্বা সময় থাকার ফলে হাতের তালুটা তান্ত্রিক টাইপের, রাইট, এক্স্যাক্টলি। আমি শব্দটা মানে বুঝতে পারছিলাম না ঠিক। ওরকম একটা ব্যাপার ঘটে। এর পরিমাণও কিন্তু কম না। এতে করে হয় কি, হাতটা আপনার হাতের এই তালুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এইখানকার যে স্কিন, সেই স্কিন কিন্তু আপনার আমরা বলি ইউনিক। শুধু পায়ের তালু এবং হাতের তালুতে এই জিনিসটা থাকে, পায়ের পাতা এবং হাতের তালুতে এই চামড়াটা থাকে। এই চামড়া কিন্তু আপনি খেয়াল করুন শরীরের অন্য যে কোনো চামড়া থেকে আলাদা। এবং এটা যখন পুড়ে যায় তখন কিন্তু এটাকে রিপ্লেস করা ভেরি ডিফিকাল্ট। আমরা অন্য জায়গা থেকে এনে করি, কিন্তু এইটা কিন্তু এটার মতো আর কখনো হয় না। সো এরকম বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরির বার্ন আসে। কিন্তু আমরা সামগ্রিকভাবে যদি এক কথাই বলি যে প্রধানতম যে তিনটি কারণে আমাদের দেশে বার্ন হয়, সেটা হচ্ছে একটা স্কাল বা তরল গরম পদার্থ দিয়ে, একটা সরাসরি শরীরে আগুন লেগে যাওয়া, সেটাকে আমরা ফ্লেম বার্ন বলি, আর একটা হচ্ছে ইলেকট্রিক বার্ন। এই তিনটাই আমাদের দেশে প্রধানত বার্নের কারণ। বাকিগুলোর ক্ষুদ্র অংশ নানাভাবে আমাদের কাছে আসে। স্যার, এই যে এত ধরনের বার্ন রয়েছে, আমরা কিন্তু বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যম জুড়ে খেয়াল করি যে গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট করেছে এবং সেখান থেকে একজন গৃহকর্মী যিনি রান্না করছিলেন তার কাপড়ে আগুন লেগে গিয়েছে, বা পরিবারের অন্যান্য কোনো সদস্য সেখান থেকে পুড়ে গিয়েছে। এমন কিন্তু অনেক তথ্য আমাদের সামনে আসে। একটু জানবো যে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো ছুটোছুটি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, তারা বুঝে ওঠে না, অনেকটা আতঙ্কিত হয়ে যায়। আপনি কি করার পরামর্শ দেবেন? সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমি যদি আপনাকে বলি যে আমাদের ইনস্টিটিউশনে এই জাস্ট জানুয়ারি থেকে এই পর্যন্ত, আমরা গত সপ্তাহের কথাই যদি ধরি, আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে, গ্যাস লিকেজ অর্থাৎ তিতাস গ্যাসের লিকেজ এবং সিলিন্ডার লিকেজ এবং বার্স্ট থেকে 183 জনের মতো মানুষ অগ্নিদগ্ধ হয়েছে, যেটা কিন্তু একেবারেই আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েডেবল একটা বিষয়। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করার মতো বিষয়। এবং এখানে আরেকটা জিনিস, যে কথাটা আপনি শুরুতে আপনার উপস্থাপনার শুরুতে বলেছিলেন যে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এই যে মানে গ্যাস সিলিন্ডার অথবা তিতাস গ্যাস থেকে যে আগুনটা লাগে, সেটাতে কিন্তু আমাদের যে আছে, আমি যে আপনাকে যেটা বললাম যে 183 জন এই মাত্র এই বছরের মধ্যে, আপনি সারা অনেক বাংলাদেশের পৃথিবীর অনেক দেশ আছে, সেই দেশে সারা বছরই হয়তো 183 জনের অগ্নিদগ্ধ হয় না। আমরা 50টা ইনসিডেন্টের ঘটনা ঘটেছে, আপনি বিশ্বাস করুন, এই বছরের এই অক্টোবর পর্যন্ত 50টা এরকম ইনসিডেন্ট ঘটেছে, যেখানে আপনার তিতাস গ্যাসের যে লিকেজ, সেই লিকেজ থেকে প্রায় 63 জন মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। আর গ্যাস সিলিন্ডার যেটা, সেটা থেকে 120 জনের মতো অগ্নিদগ্ধ হয়েছে। ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং এইখানে আপনি যে কথাটা বললেন যে কিভাবে নিজেদেরকে রক্ষা করবে, আসলে এই ব্যাপারটা যারা এর ভিকটিম হচ্ছে তাদের পক্ষে কিন্তু খুব কম ডিসিশন নেওয়া সম্ভব বা কম পদক্ষেপ নেওয়া সম্ভব। আপনাকে বলি, ধরেন রিসেন্টলি আমাদের মাস দুয়েক আগের ঘটনা, আমাদের এরকম গ্যাস লিকেজ হয়ে একটা পরিবারের 4 জন আসলো। সেটা কি গার্মেন্টস কর্মী। এরা তো আপনারা জানেন যে রাতে, অনেক রাতে বাসায় ফিরে এসে চুলা জ্বালায়, তারপর রান্না করে। সে সিম্পলি তার চুলাটা জ্বালাইছে, চুলা জ্বালানোর সাথে সাথে তার সমস্ত ঘরে আগুন লেগে গেছে এবং সে তার স্বামী সহ 2টা বাচ্চা, পুরো পরিবারটার সবাই মানে একই সাথে অগ্নিদগ্ধ। এবং এর মধ্যে সবচেয়ে খারাপ জিনিস যেটা দেখেন, তার বাবা সহ আরেকজন, তার ভাই মারা গেছে
একটা বাচ্চা মেয়ে বাচ্চা সে বেঁচে আছে, এবং তার বেঁচে থাকাটাও এমন হবে যে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, এই পোড়াটা নিয়ে তাকে সারাটা জীবন থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ। আপনি জিনিসটা খেয়াল করেন যে এই মেয়েটা যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন এই কথাটা সে চিন্তা করবে যে তার তার সারাটা জিন্দেগি সে বেঁচে থাকবে ঠিকই, কিন্তু তার কি ধরনের একটা সিচুয়েশন তার ফেস করতে হবে, শারীরিক ট্রমা, মানসিক এরকম ঘটনা কিন্তু আমরা প্রায়ই পাচ্ছি। অর্থাৎ আপনি খেয়াল করেন অক্টোবর পর্যন্ত যদি 50টা ইনসিডেন্ট হয়, তাহলে প্রতি মাসে আমাদের কতগুলো ইনসিডেন্ট আসছে এইভাবে। এবং গ্যাস সিলিন্ডারের বাস্টের যে ব্যাপারটা ঘটছে বা লিকেজ হচ্ছে, এইটা কিন্তু আরো ভয়াবহ। দেখেন, এটাতে বেশিরভাগ মানুষ যখন রান্না করতে যায়, তারা যে এর যে সেফটি মেজার্স, এই সেফটি মেজার্স এবং এটা লিকেজ হচ্ছে বা বাস্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা যারা গ্যাস সরবরাহ করেন, আমার মনে হয় তাদের একটা বিশাল পদক্ষেপ এই বিষয়ে নেওয়া উচিত, সচেতনতার ব্যাপারটা এবং কিভাবে এইটা থেকে মুক্তি পাওয়া যায়। এখানে একটা সিলিন্ডার যখন বার্স্ট হয়, তখন কিন্তু শুধু অগ্নিদগ্ধের ঘটনা ঘটে না, এটা একটা বম ব্লাস্টের মতো একটা ইফেক্ট হয়। অনেকে ধরেন কাছাকাছি কেউ আছে, সেটা খোলার পরে যে ব্লাস্টটা হবে, সেই ব্লাস্টের ধাক্কাতেও কিন্তু তার মৃত্যু ঘটে। এরকম ঘটনা কিন্তু আমাদের ওখানে ব্রড ডেড 2টা পেশেন্ট আসছে, যে ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের সাথে সাথে একদম স্পট ডেড হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু পুরোটাই আপনি অ্যাভয়েড করতে পারেন। অর্থাৎ আমাদের যারা ভিকটিম হচ্ছে, তাদের সচেতনতার ব্যাপারটা হচ্ছে আছে কিছুটা, যে তারা চেক করবে করার আগে। কিন্তু আপনি দেখেন যে একজন গৃহকর্মী বা একজন গার্মেন্টস কর্মী বা এই ধরনের, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে 183 জনের কথা আমি বললাম, এদের মধ্যে প্রায় 90% হচ্ছে খুবই নিম্ন আয়ের মানুষজন। বাসায় কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে, যেমন আমাদের রিসেন্টলি সূত্রাপুরের ওখানে একটা ফ্যামিলিতে এরকম ঘটছে, সেটা অবশ্য এসি বাস্ট হয়ে একটা ফ্যামিলির প্রায় 4 জনের, সবাই খুবই খারাপ বাড়ছিল। এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনাগুলো কিন্তু অ্যাভয়েডেবল। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করার দরকার আছে, খুব বেশি জরুরি। আপনি চিকিৎসা দিয়ে আসলে এত রোগীর চিকিৎসা আপনি করতে পারবেন না পৃথিবীর কোনো দেশে। আমরা যদি জনসংখ্যার যে হার আছে, সেই জনসংখ্যার হারের সঙ্গে আমরা অগ্নিদগ্ধের হারের কথা চিন্তা করি, পৃথিবীতে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে বেশি অগ্নিদগ্ধের শিকার হচ্ছে, এবং এটা ক্রমাগত বাড়ছে। এবং আলটিমেটলি যারা এর চিকিৎসা করছেন, যিনারা, তাদের উপরে একটা বিশাল বার্ডেন হচ্ছে, তাদের উপরে তাদের মেন্টাল ফিজিক্যাল একটা ট্রমা তারাও কিন্তু শিকার হচ্ছে। কারণ প্রতিনিয়ত আপনি যখন দেখবেন যে আপনার সামনে এই ধরনের রোগী আসছে, যেটাকে আপনি সেভ করতে পারছেন না, কারণ বার্নের একটা সার্টেন পার্সেন্টেজের পরে তাদের আলটিমেটলি সেভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো একজন চিকিৎসক হিসেবে কিন্তু আপনার জন্য এটা খুবই কষ্টের ব্যাপার। এই জায়গাটাতে যদি একটা প্রশ্ন করি আপনাকে, যে একটা সার্টেন স্টেজ পেরিয়ে যাওয়ার পরে বার্নের চিকিৎসাটা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে স্টেজগুলো যদি একটু জানি, যে ফার্স্ট স্টেজ কোনটা আসলে চিকিৎসা যোগ্য, এবং কখন আসলে পেশেন্টটাকে আইসিইউতে বা সিসিইউতে ট্রান্সফার বা রেফার করার পরামর্শ দিয়ে থাকে? আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সারা পৃথিবীব্যাপী, যে আপনি কত পার্সেন্টের বার্ন হলে আপনি হসপিটালে ভর্তি করবেন, এবং কত পার্সেন্টের বার্ন হলে আপনি ওপিডি অর্থাৎ আউটপেশেন্ট হিসেবে আপনি চিকিৎসা দিবেন। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই যে পার্সেন্টেজটা করবার জন্য কিন্তু আপনার একটা নলেজ লাগবে। তো এইটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পার্সেন্টেজটাকে প্রপারলি না করার কারণে অনেক সময় চিকিৎসা ব্যাহত হয়। আর তার থেকে সবচেয়ে বড় কথা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি পার্সেন্টেজের বাইরেও আরও কতগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ধরেন বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা আমরা বলি পেডিয়াট্রিক অ্যান্ড জেরিয়াট্রিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা কম হলেও তারা ভালনারেবল হয়ে যায়। তো আমরা সাধারণভাবে বলি যে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে যদি 10%-এর বেশি হয়, তাহলে আমরা হসপিটালে অ্যাডমিশন করি। আর অ্যাডাল্ট পেশেন্ট যারা সুস্থ পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা 15 টু কোনো সেন্টার 15%-কে অ্যালাউ করে, কোনো ফ্যাক্টর যারা সেন্টার আছে তারা তাদের নিজস্ব প্রোটোকল আছে, 20% ফ্যাসিলিটিজ এন্ড আদার থিং। সাধারণভাবে টারশিয়ারি হসপিটালগুলোতে এই ধরনের বার্নের চিকিৎসা হয়ে থাকে। তবে মূল বিষয় এখানে যে জিনিসটা, আপনাকে আপনার বার্ন হওয়া বা দগ্ধ হওয়ার কত সময়ের মধ্যে আপনি প্রাইমারি চিকিৎসাটা শুরু করতে পারেন, তার উপরে কিন্তু আমরা বলি মর্টালিটি মরবিডিটি দুটো, অর্থাৎ মৃত্যুর ঝুঁকি এবং তার সুস্থ হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই নির্ভর করে। তো যত আর্লি আপনি সম্ভব একটা বার্ন পেশেন্টকে যদি
মানে যেই প্রাইমারি যারা চিকিৎসা করেন বা প্রাইমারিলি যারা এই পেশেন্টগুলোকে দেখেন তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তবে দুঃখজনক বিষয় আমাদের বাংলাদেশে এই যে বিষয়টা আর্লি চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা অনেক কম আমাদের। প্রবণতা থাকলেও অনেকেই বুঝতে সক্ষম না এটা, এবং অনেকে আমি আপনাকে খুব মানে কি বলবো, দুঃখের সঙ্গে বলতে হয় যে বার্নের ব্যাপারটাতে ইভেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক চিকিৎসকরা পর্যন্ত বার্ন নিয়ে একটা ভীতি আছে। তো সেই লক্ষ্যে আমরা কিছু কাজ করছি যে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন লেভেলের মানুষদেরকে, বিভিন্ন কমিউনিটির মানুষদেরকে আসলে আমাদেরকে বার্নের প্রাইমারি কেয়ার সম্পর্কে আসলে আমাদের সচেতন করতে হবে। যারা, কারণ যিনি অগ্নিদগ্ধ হন বা তার পরিবারের মানুষজন কিন্তু পাজলড হয়ে যায়। তো অন্যরা যারা আছে তারা যদি এই বিষয়টাকে সম্পর্কে ধারণা রাখেন তাহলে তাদের সাহায্য নিয়ে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাটা ত্বরান্বিত করা সম্ভব। আমরা যে পরিবারকে একটু এডুকেটেড করার কথা ভাবছি বা তাদেরকে একটু সচেতন হবার কথা ভাবছি, এই জায়গাটাতে স্যার একটা বিষয় আমরা কিন্তু বরাবরই খেয়াল করে থাকি যে আমার পরিবারের কোনো একজন সদস্য এই মুহূর্তে যদি অগ্নিদগ্ধতার শিকার হয়ে থাকে বা কোনো একটা জায়গা গরম পানিতে পুড়ে গিয়েছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা শীতকাল জুড়ে অনেক বেশি পেয়ে থাকি। ছোট ছোট বাচ্চারা একটু গরম পানিতে পুরো শরীর পুড়ে ফেলেছে বা শরীরে কোথাও ফোসকা পড়ে গিয়েছে, ফোসকা যদি হয় সে জায়গাটাতে অনেক দেখা যায় মায়েরা ফোসকাটি গালিয়ে ফেলেন, মানে একদমই ফাটিয়ে সেখান থেকে পানিটা বের করে ফেলার একটা টেন্ডেন্সি রয়েছে। এটা কি তার জন্য ক্ষতি নাকি ভালো কিছু? এটা একটু টেকনিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে যে ফোসকা যখনই পড়ে তখনই মাথায় রাখতে হবে যে এইটা এক ধরনের ডিপ ডার্মাল বার্ন, এক ধরনের, অর্থাৎ আমরা জানি যে স্কিনের দুইটা লেয়ার থাকে, আমরা আমাদের ভাষায় বলি যে একটা এপিডার্মিস একটা ডার্মিস। যখনই ফোসকা পড়ে তখন উপরের যে এপিডার্মিসটা কিন্তু আমাদের যেটা আমরা দেখি নর্মালি, এটা কিন্তু 28 দিন পর পর শেড আউট হয়ে নতুন ডার্মিস থেকে নতুন করে চলে আসে। তো এই যে ডার্মাল যখনই ফোসকা পড়ে তখন বুঝতে হবে এপিডার্মিসের নিচে যে ডার্মিস থাকে, যেটা থেকে বেসিক্যালি নতুন ত্বকের আসলে তৈরি হয়, জন্ম হতে পারে। হ্যাঁ, তো তার মানে বুঝতে হবে যে এইটা পুড়ে গেছে। এটা যখনই পুড়ে যাচ্ছে তখন ইট ক্যান গো আইদার ওয়ে, অর্থাৎ এটাকে যদি আপনি প্রপারলি চিকিৎসা করেন তাহলে আপনার এটা রিজেনারেশন হয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এটা থেকে যদি আপনি প্রপার চিকিৎসা না করেন তাহলে কিন্তু এটা থেকে আরো ডিপ বার্ন হয়ে আপনার পুরো চামড়াটাই পুরো চলে যাবে, তখন হয়তো আপনাকে সেটা ফেলে দিয়ে স্কিন গ্রাফট করতে হবে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি ফোসকা যখন বার্ন হয়, প্রথমত বার্নের ইনফেকশন তেমন থাকে না, কিন্তু যখনই ত্বকের একটা অংশ চলে যায় তখন আমরা যেটা বলি ব্রিজ অফ কন্টিনিউটি, তখন আমাদের শরীরেও কিছু ব্যাকটেরিয়া আপনি জানেন যে থাকে, তখন এটা যখন এটা ব্রিজ অফ কন্টিনিউটিটা হয় তখন কিন্তু এই ত্বক মানে এই ব্রিজ দিয়ে কিন্তু আপনার ব্যাকটেরিয়াগুলো ভিতরে ঢুকতে পারে। সেজন্য আপনাকে ফোসকা গালানোর যে বিষয়টা আছে সেটা ক্ষেত্রে বাসায় না করে একজন চিকিৎসকের কাছে গিয়ে এটা প্রপার স্টেরিলাইজ ওয়েতে এটাকে ডিরুফিং, আমরা বলি ডিরুফিং করে আমরা একটা বিভিন্ন ধরনের বার্নের অয়েনমেন্ট আছে, আমরা সেগুলো দিয়ে একটা ক্লোজ ড্রেসিং দিয়ে দিই। ক্লোজ ড্রেসিং দিলে তার ইনফেকশন হবার ভয়টা কমে যায়। তো এই জন্যে বাসায় এই কাজটা না করাটাই ভালো। ডেফিনেটলি এটা আমরা করি, তবে সেটা আমরা কি করি একেবারে স্টেরাইল ওয়েতে ওটি ফ্যাসিলিটিজে আমরা এটা সার্জিক্যাল ওয়েতে এটা ডিরুফিং করে ক্লিন করে দেন আমরা অয়েনমেন্ট বা ক্রিম কোনো ধরনের যেটাই হোক আমরা অ্যাপ্লাই করে তারপরে একটা ক্লোজড একটা ড্রেসিং দিয়ে দিই। এবং এটা কেবলমাত্র চিকিৎসকরাই করতে পারে, এটা অবশ্যই পরিবারের সদস্য নয়। ডেফিনেটলি এটা পরিবারের সদস্যদের এই কাজটা করার দরকার নেই, তবে পরিবারের সদস্যরা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা বিশেষ করে এই যে গরম তরল বস্তু দিয়ে যখন আপনি দগ্ধ হবেন, অর্থাৎ গরম পানি, আপনি শীতের যে কথাটা বলছিলেন, এই বিষয়টাতে আমরা ফিরবো। এবং গরম বস্তু দিয়ে কোনো জায়গা যদি বার্ন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ অভিভাবকেরা, পরিবারের সদস্যরা যে কাজগুলো করেন, টুথপেস্ট, ডিমের কুসুম, এই বিষয়গুলো যে ব্যবহার করেন, এটা আসলে কতটুকু আসলে গ্রহণযোগ্য, আমরা এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো আপনার কাছে। জানার আছে অনেক কিছু, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী এবং আমার সাথে আছেন একজন
বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে পুরো শীতকাল জুড়ে ছোট ছোট বাচ্চারা কোনো একটা গরম বস্তু দিয়ে যখন বার্ন হয়ে যায়, দেখা যায় অভিভাবকেরা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে টুথপেস্ট, বরফ কিংবা অনেক কিছু ব্যবহার করার একটা প্রবণতা রয়েছে। ডিমের কুসুম ব্যবহার করার অনেক, আমরা এই জিনিসগুলো প্রচুর পেয়ে থাকি হরহামেশাই। এগুলো আসলে কতটুকু যুক্তিযোগ্য? ধন্যবাদ। আসলে এগুলো নিয়ে আমি অনেক জায়গাতেই কথা বলেছি। যে জিনিসটা আমরা এক কথার ফাঁকে ফাঁকে একসময় বলছিলাম যে যখন কোনো একটা বার্নের ঘটনা ঘটে তখন আসলে পরিবারের সবাই পাজেল হয়ে যায়। এই প্রসঙ্গে আমি আমার জীবনের নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমি তখন আরএস অর্থাৎ রেসিডেন্ট সার্জন, আমি তখনও একজন জেনারেল সার্জন হিসাবে কাজ করি। তো আমার নিজের বাচ্চা, বড় বাচ্চা, যে ছেলেটা এখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ে, তার বয়স যখন 14 মাস, তখন তার গায়ে গরম চাপ পড়ে যায়, পড়ে গিয়ে প্রায় নিয়ারলি 15% বার্ন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফ কিন্তু একজন মানে শিক্ষিকা, হ্যাঁ, সে বাসায় ছিল, মানে সে নিজে পাজলড হয়ে গেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সে এরকম ডিমের কুসুম ভেঙেই কিছুটা দিয়ে, অর্থাৎ এই জিনিসগুলো কেন করা হয় হচ্ছে যখন বার্ন হয়, বার্নের ফলে বিশেষত বাচ্চাদের ত্বক কিন্তু থাকে খুবই মানে পাতলা এবং খুব সহজেই মানে এটা অনেক বেশি পড়ে যায়। বার্নের যে মানে বার্নিং সেন্সেশন, আমরা যে শব্দটাই বলি যে বার্নিং সেন্সেশন, সিভিয়ার পেন হয়, বিশেষ করে যদি মানে ডিপ ডার্মাল বা এরকম সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস এরকম বার্ন হয়, যেটা গরম যে কোনো বস্তুতে প্রাথমিকভাবে তাই হয়। তো তখন যেটা সবার মাথায় আসে কিছু একটা দিয়ে এখানে দিলে অন্তত ব্যথাটা কমবে, সাময়িকভাবে ব্যথাটা কমে। তারই পরিপ্রেক্ষিতে আমরা যত করেই মানুষকে সচেতন করবার চেষ্টা করি না কেন, প্রাথমিকভাবেই তারা হয় ডিমের কুসুম ভেঙে দেয়, অথবা পেস্ট দেয়, অথবা অন্য কোনো ধরনের কিছু বরফ ব্যবহার করা হয়। এগুলো মানে খুবই কমন একটা ব্যাপার। আমরা এত কিছু বলার পরেও ওই যে আমি বললাম যে মানুষ পাজেলড হয়ে যায়, তো এগুলো আসলে কোনোটাই ঠিক ব্যাপার নয়, এবং এর ফলে ভালোর থেকে খারাপ হওয়ার প্রবণতাটা বেশি। কেমন হয় সেটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যখন একটা বার্ন হওয়ার ফলে যখন আপনি খুব একটা ভারী বস্তু এখানে দিয়ে দিচ্ছেন, তার প্রেসারে আমরা জানি স্কিনের কিছু ক্যাপিলারিস থাকে, খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে, খুবই ফাইন, সেটা একটা সামান্য ইয়েতে নষ্ট হয়ে যেতে পারে, প্রেসার, অথবা আপনি যে বরফের কথা বললেন, বরফ দিলে অতিরিক্ত ঠান্ডায় সেটা স্পাজম হয়ে যায়। অর্থাৎ আমি এর আগের ইয়েতে যেটা বলছিলাম যে যেটা ডিপ ডার্মাল বার্ন, যেটা আপনার ভালোর দিকেও যেতে পারে, ডার্মাল বার্নগুলো ডিপ না, ডার্মাল বার্নগুলো ভালোর দিকে যেতে পারে, খারাপের দিকে যেতে পারে। তো ওই যে ক্যাপিলারিটা যদি নষ্ট হয়ে যায় ভেসেল, তখন কিন্তু এটা ভিতরের চামড়া আরো পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রথম কথা কি, আপনি প্রথমেই যেভাবেই ঘটুক না কেন আপনাকে সোর্স থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ আপনি গরম পানি যেখানে হয়েছে যাতে আর একবার না পড়ে আপনি দূরে সরাই নেবেন, প্রথম কথা। যদি গরম পানিতে হয়, আপনি বাসায় যদি থাকেন, সাথে সাথে আপনি চলে যাবেন আপনার ওয়াশরুমে, টয়লেটে, যেখানে আপনার যদি সবচেয়ে ভালো হয় যদি আপনার শাওয়ার থাকে, ঝর্ণা থাকে, তাহলে এটা ছেড়ে দিয়ে আপনি একদম কাপড় চোপড় শরীর থেকে মুক্ত করে, মানে যে জায়গাটা পুড়ে গিয়েছে সেটাকে অনেক বেশি পানিতে ডুবিয়ে রাখতে হবে। আপনি ফ্লোয়িং ওয়াটার দিবেন। মূল কথা হচ্ছে যে ফ্লোয়িং ওয়াটার, এটাকে আমরা বলি ফ্লোয়িং ওয়াটার। এই ফ্লোয়িং ওয়াটার কিন্তু নরমাল টেম্পারেচার হলেই যথেষ্ট, এর জন্য কোনো ঠান্ডা পানি দেওয়ার কোনো দরকার নেই। এই ফ্লোয়িং ওয়াটারটা যদি আপনি 20 মিনিট করে দিতে পারেন, তাহলে বার্নের কিন্তু একটা প্রোপাগেশন হয়। কথাটা হচ্ছে যে বার্নটা হলো যে আমি যে কথাটা বললাম, বার্নটা যতক্ষণ পর্যন্ত আপনার হট অবজেক্ট থাকবে ওখানে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বার্ন হতে থাকবে। তো আপনি যখনই এই যে পানি দিচ্ছেন, ফ্লোয়িং ওয়াটার দিচ্ছেন, তার ফলে কি হচ্ছে যে আপনার এই যে অতিরিক্ত পরিমাণে থাকার যে বিষয়টা সেটা চলে যাচ্ছে, অর্থাৎ বার্নের পরবর্তীতে আপনার আরো বেশি ক্ষতিগ্রস্তটা হচ্ছে না। তো এইটাই হচ্ছে একমাত্র কাজ, প্রথম কাজ। যদি আপনার বাসায় লিকেজ হয়ে, গ্যাস লিকেজ হয়, তাহলে প্রথম কাজই হবে যে গ্যাস লিকেজটা বন্ধ করে দেওয়া।
প্রয়োজনে একেবারে সেন্ট্রাল জায়গা থেকে বন্ধ করে দেবে। ইলেকট্রিক হলে ওইরকম মেন প্লাগ বা মেন সুইচটা বন্ধ করে দিতে হবে, সো দ্যাট, কারণ এটা কিন্তু অনেক সময় হয় যে ছোট্ট করে হয়, পরবর্তীতে আরো বেশি হয়, এই ঘটনাগুলো কিন্তু বেশি ঘটায়। তো এটা হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ আপনাকে সোর্সটা বন্ধ করতে হবে। এরপরে যিনি দগ্ধ হবেন তার শরীরে যদি লেগে থাকে সেটাকে আপনাকে যে কোনো ভাবে হোক সেটা বন্ধ করতে কি কি পদ্ধতি আছে এটা করার। আমরা গরম পানির কথা বললাম, কিন্তু শরীরে যদি সরাসরি যে কোনো প্রক্রিয়াতেই হয়, ইলেকট্রিক হোক, গ্যাস লিকেজ হোক, হলে আপনার প্রথম কথা হচ্ছে আগুনটা নিভিয়ে ফেলতে হবে। আগুনটা কি কি ভাবে আপনি নিভাতে পারেন? যিনি আছেন তিনি যদি কাছাকাছি কেউ না থাকে তাহলে উনি নিজেই কিন্তু মানে গড়াগড়ি দিয়ে আগুনটা প্রাথমিকটা আচ্ছা করে ফেলতে মানে পারেন। কাপড়ে যদি আগুন লাগে সেক্ষেত্রে গড়াগড়ি দিলেই কিন্তু ওনার এটা হয়ে যাবে, আগুনটা নিভে যাবে। আগুন জ্বলে কিভাবে? আগুনের জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে দাহ্য পদার্থ এবং অক্সিজেন। তো আপনি দাহ্য পদার্থ শরীরে যদি মনে করেন যে কাপড় থাকে, কাপড়টা আপনি যদি ফেলে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চলে গেল। আপনি গড়াগড়ি দিলে অক্সিজেনের যে বিষয়টা সেটা আপনার পাচ্ছে না, তারপর আগুন নিভে যাবে। এবং পরবর্তীতে আপনি যদি কাছাকাছি শাওয়ার থাকে তাহলে তো ওখানে গিয়ে গেলে সাথে সাথে নিভে যাবে। এরকম এই পদ্ধতিতে প্রথম কথাটা হচ্ছে যে তাপ শরীরে যাতে অতিরিক্ত আর না লাগে সেই ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক কাজ। এরপরে আপনি কি কাজটা করতে পারেন? পানি দেওয়ার মানে পানি দিয়ে আপনি ঠান্ডা হলেন বা পানি দিয়ে আপনি তাপটাকে ডিসিপিটেট করলেন। এরপরে যে কোনো একটা পরিষ্কার, যে কোনো কিছু না লাগিয়ে, যদি বাসায় থাকে ওই যে আমরা যেটাকে বলি বার্ন সিল্ক, অর্থাৎ সিল্ক ক্রিম, এখন কিন্তু অনেকের বাসায় সিল্ক ক্রিম থাকে। এই সিল্ক ক্রিম অথবা ব্যাক্টোসিন অয়েনমেন্ট জাতীয় যেটা মিপোরিসিন আমরা বলি, এরকম কিছু যদি আপনার থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। এর বাইরে অন্য কিছুতে না যাওয়াই ভালো। এগুলো দিয়ে আপনি একটা শুকনা কাপড় দিয়ে, পরিষ্কার একটা শুকনা কাপড় দিয়ে আপনার শরীরটাকে শুকনা কাপড় দিয়ে মুড়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে এই কারণেই যে বার্নের ফলে কিন্তু শরীর থেকে প্রচুর তাপ চলে যায়। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি এক্সপোজড রাখেন তাহলে কিন্তু হাইপোথার্মিয়া, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, এবং এই পরিমাণটা যদি 10%-এর বেশি হয়ে যায় বা 15%, 20%-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার অধিকক্ষণ যদি আপনি এক্সপোজ রাখেন, খোলা রাখেন, তাহলে কিন্তু হাইপোথার্মিয়া হতে পারে। এই হাইপোথার্মিয়াও কিন্তু মানে পরবর্তীতে বার্ন ডিপ হয়ে যাওয়ার কারণ হতে পারে, এবং যদি বার্নের পরিমাণ বেশি হয় মৃত্যুর ঝুঁকিটাও বাড়িয়ে দিতে পারে। এবং অতি দ্রুত যদি মনে হয় আপনার কাছে, স্বাভাবিকভাবে তো আমরা নিজেরা অনেক সময় বুঝি যে আমাদের শরীরটাকে যদি 100% ধরি তাহলে নিজেরাও কাছাকাছি বুঝতে পারি যে আমার কোন কোন জায়গায় হয়েছে। 10%-এর উপরে হয়ে গেলে আমরা একেবারে দেরি না করে, যদি আমাদের স্পেশাল বার্ন হাসপাতাল কাছাকাছি না থাকে তাহলে যে কোনো একটা ভালো হাসপাতাল কাছাকাছি আপনার সেখানে নিয়ে যাওয়া উচিত। এই কারণে যদি পার্সেন্টেজটা বেশি হয় তাহলে অতি দ্রুত, একটার কথা বললাম যে হাইপোথার্মিয়া হয়, আর একটা হচ্ছে হাইপোভলিমিয়া হয়, অর্থাৎ শরীর থেকে আপনার পানি, ফ্লুইড চলে যায়, প্রোটিন চলে যায়, কারণ এটা এক্সপোজ থাকে। আমাদের ত্বকের কিন্তু প্রধান কাজ, যে কয়েকটা প্রধান কাজ আছে এর মধ্যে একটা হচ্ছে আপনার টেম্পারেচারটাকে ধরে রাখা, আর একটা হচ্ছে আপনার শরীরের ভিতরে যে ফ্লুইড থাকে সেটাকে ধরে রাখা। এর বাইরে অনেক কাজ আছে, কিন্তু এই দুইটা সবচেয়ে প্রাইমারি গুরুত্বপূর্ণ। সেই কারণে অতি দ্রুত যদি আপনি এই ফ্লুইড রিপ্লেসমেন্টটা করতে পারেন, হাইপোথার্মিয়া প্রিভেন্ট করতে পারেন, তাহলে পরবর্তীতে যে চিকিৎসকরা চিকিৎসা করবেন তাদের জন্য কাজটা সহজ হবে। একদমই তাই। স্যার, এক্ষেত্রে এই যে তারা সাময়িকভাবে যে কাজগুলো করে থাকে এগুলো তো অবশ্যই বিরত থাকা উচিত, এবং আপনি যে বলছিলেন একটি ওয়েনমেন্টের কথা, তাৎক্ষণিকভাবে পানি দেওয়ার কথা, এগুলো প্রত্যেকটি মেনটেন যদি আমরা করতে পারি অনেকখানি বার্ন এড়িয়ে যাওয়া সম্ভব। এবং পাশাপাশি স্যার, যারা হাসপাতালগুলো নিকটবর্তী নয়, অনেকখানি দূরে, তাদের ক্ষেত্রে আসলে হাসপাতালের ফ্যাসিলিটিস কোথায় কোথায় রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং এই আমরা অগ্নিদগ্ধতা রোধে কতটুকু এগিয়ে আসতে পেরেছি বা কোন অবস্থানে আছি, প্রত্যেকটি বিষয় জানবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যারা দূরবর্তী রোগী তাদের ক্ষেত্রে যদি অগ্নিদগ্ধতার শিকার হয়ে থাকে, আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি রয়েছে প্রত্যন্ত এলাকাগুলোতে, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আসলে চিকিৎসা পাবার মানদণ্ডটা কি একটু জানতে চাই। ধন্যবাদ।
আমাদের এই বার্নের চিকিৎসাতে কিন্তু শুধু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে কিন্তু বার্ন রোগের চিকিৎসা হয় তা কিন্তু না। এর পাশাপাশি আমাদের ঢাকা মেডিকেল কলেজের কিন্তু 300 শয্যার একটি বার্ন ইউনিট রয়েছে। এর বাইরে পুরাতন 8টা মেডিকেল কলেজে আমাদের একেবারে এস্টাবলিশড একটা বার্ন ইউনিট রয়েছে প্রত্যেকটি। এর বাইরে কুমিল্লা, তারপরে দিনাজপুর, ফরিদপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমাদের বার্ন চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে ওনারা অনেক দূর থেকে চলে আসে। আমাদের এখানে ইনস্টিটিউটে যে সুবিধাগুলো আছে একেবারেই মানে আইসিইউ ফ্যাসিলিটিস বাদে অন্যান্য যে সমস্ত সুবিধা, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক কিন্তু আমাদের এই সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে। সেজন্য আমি সবাইকে বলবো যে আপনারা যে যে অঞ্চলের মানুষ আমাদের এই সমস্ত মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে চলে যাবেন। কারণ আপনারা অনেক সময় ঢাকায় আসতে যে সময়টা ব্যয় করেন সেই সময়টা আপনাদের জন্য ডেট্রিমেন্টাল হয়ে যায়। প্রাথমিকভাবে সেখানেই যাওয়া উচিত। তারপরে তারা যদি মনে করেন যে না এই রোগীটাকে রেফার করা উচিত, তখন তারা রেফার করবেন। এইটা হলে হয় সবচেয়ে ভালো। আর আমাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তির মানদণ্ড কিন্তু সেম, সবার জন্য একই, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী। এবং যেহেতু এটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট, সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসে এবং আসলে কোনো রোগীকে ক্রাইটেরিয়া নিয়ে আসলে যেখান থেকে আসুক আমরা কিন্তু ফেরাতে পারি না, আমরা তাদের চিকিৎসা দিয়ে থাকি। তবে বিশেষত যে ঘটনাগুলো ঘটে, আমাদের শুরুতে যে কথাগুলো বলছিলাম, আমাদের দেশে প্রচুর বার্নের ইনসিডেন্ট ঘটে, বড় বড় ইনসিডেন্ট ঘটে। সেই ইনসিডেন্টের ঘটনাগুলো আসলে আমাদেরকেই সামলাতে হয়। কারণ যেহেতু এটা ন্যাশনাল ইনস্টিটিউট, স্বাভাবিকভাবে এখানে ফ্যাসিলিটিস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক্সপার্টিস সংখ্যা অনেক বেশি। সে কারণে এখানে সবাই আসতে চায় এবং আমরাও সেটাকে করি, বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি। বিশেষ করে আপনি দেখেন মাইলস্টোনের মতো যে ঘটনাটা ঘটেছে, এই পরিমাণ যদি মানে 50-এর অধিক বা একসঙ্গে 10টা 12টা একসঙ্গে চলে আসে, যে ইনসিডেন্টগুলোর কথা বললাম, সেটাতে কিন্তু আমাদের অন্যান্য সেন্টারগুলো সামাল দেওয়া তাদের জন্য কষ্ট। আর তাছাড়া এগুলোর যখন ঘটনা ঘটে তখন কিন্তু একটা জাতীয়ভাবে প্রচুর চাপ আসে। সেই চাপ সামলানোটা আসলে ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষে যতটা সম্ভব অন্যদের পক্ষে সম্ভব না। তবে সাধারণ বার্নের রোগীরা যত পার্সেন্টেজ হোক সেটা আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে আছে সেটাতে যেতে পারে। আরেকটা বিষয় যেটা এই ন্যাশনাল ইনস্টিটিউটের, এটা নাম কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আমাদের এখানে কিন্তু শুধু বার্নের চিকিৎসা করতে মানুষ আসে না, এর বাইরে একটা বিশাল সংখ্যক অন্যান্য রোগীরাও আসে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, প্লাস্টিকের যে কথাটা বললাম, ট্রমা, অর্থাৎ ট্রমার ফলে, মানে যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো ট্রমার ফলে শরীর থেকে যখন আপনার স্কিন সহ মানে সাবকিউটেনিয়াস টিস্যু, মাংস সহ যখন চলে যায়, তখন কিন্তু এই রিকনস্ট্রাকশনগুলো আমরা করি। বিশেষত যখন কোনো কারণে শরীরের একটা অঙ্গ চলে যায়, একটা আঙ্গুল চলে যায়, কবজি চলে যায়, হ্যাঁ, পিনাইল অর্গান চলে যায়, তখন কিন্তু তাদেরকে এই যে রিপ্লান্টেশন, অর্থাৎ আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার যে মানে প্রযুক্তি, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটে আছে। এবং এটা রাত 1টা হোক 2টা হোক যখনই আসে, কিন্তু এটা কিন্তু আপনাকে উইদিন 6 আওয়ার মধ্যে করতে হবে। এই ব্যবস্থাটা কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু অনেক মানুষ এটা জানে না। এই জিনিসগুলো উচিত মানুষের জানা। এর বাইরে বড় বড় ক্যান্সার সার্জারি, বিশেষত আপনার ত্বকের যে ক্যান্সার হয়, মুখের যে ক্যান্সার হয়, সেই ক্যান্সারগুলো ফেলে দেওয়ার পরে কিন্তু একটা বড় ক্ষত হয়। এই ক্ষতগুলো কিন্তু আমরা রিকনস্ট্রাকশনের, আমাদের প্লাস্টিক সার্জনরা রিকনস্ট্রাকশনের মাধ্যমে করে থাকি এবং এটাও আমাদের এখানে হয় সবচেয়ে বেশি। এরপরে ব্রেস্টের ক্যান্সারের যে চিকিৎসা, এবং আমাদের এখানে একটা ব্রেস্ট ক্লিনিক আছে যেখানে সমস্ত ধরনের ব্রেস্টের রোগীদের চিকিৎসা হয় এবং এটার মান কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় একেবারে টপের দিকে। তো এই ব্রেস্ট ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আপনি জানেন যে মানে যে বিষয়টা হয় যে মাস্টেক্টমি করবার পর, অর্থাৎ ব্রেস্টে ফেলে দেওয়ার পরে যে রিকনস্ট্রাকশন, অথবা ক্যান্সার সার্জারিতে ব্রেস্টটাকে না ফেলে আমরা ব্রেস্ট কনজার্ভিং, রাইট, আগের শেপে যে সার্জারিগুলো, এটাতে কিন্তু হ্যাঁ, এগুলো আমাদের এখানে মানে সবচেয়ে ভালো হয় হচ্ছে, মানে বাংলাদেশের আমরা বলবো প্রাইভেট বলেন সরকারি বলেন যে কোনো প্রতিষ্ঠানের থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোকজন আমাদের এখানে আছে। তো এর বাইরে আমাদের লেজার একটা সেন্টার আছে, বেশ কিছু লেজার সার্জারি রেগুলার বেসিসে করে। কমপ্লেক্স উন্ড যেটা আছে, সেই কমপ্লেক্স উন্ডগুলো কিন্তু আমরা মানে আমাদের এখানে চিকিৎসাগুলো হয়ে থাকে। আরেকটা স্পেশাল একটা জিনিস আছে আমাদের এখানে, হাইপারবেরিক থেরাপি। হাইপারবেরিক থেরাপি অর্থাৎ অক্সিজেন দিয়ে উন্ডকে হিল করার যে বিষয়টা, বিশেষ করে ইনহেলেশন ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে, কমপ্লেক্স উন্ডের ক্ষেত্রে কিন্তু একটা কাজে লাগে। এবং আরেকটা স্পেশাল একটা সেন্টার আমাদের আছে যেটা বাংলাদেশে একমাত্র, আমরা বলি
কম্প্রিহেন্সিভ ক্লেফট কেয়ার সেন্টার। আচ্ছা, অর্থাৎ মানে ক্লেফট লিপ এবং তালু কাটা ঠোঁট কাটা রোগীদের এই চিকিৎসা কিন্তু অত্যন্ত জটিল, শুধু আপনি অপারেশন করলে হবে না, নিশ্চয়ই। এর অনেক রিহ্যাবিলিটেশন প্রসেস থাকে। এই পুরো জিনিসটা আমরা ইউকের সাথে আমাদের একটা মেমোরেন্ডাম আছে, সেখানে একটা ইন্টারন্যাশনাল মানের কিন্তু ক্লেফট সেন্টার আমাদের ওখানে আছে, যেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা আমরা দিয়ে থাকি। এটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ ক্লেফট কেয়ার। এটা বাংলাদেশের একমাত্র আছে আমাদের ওখানে। নিশ্চয়ই আমরা অত্যন্ত আনন্দিত যে এত এত চমৎকার ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। একদম শেষ প্রান্তে আবারও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ সময় এবং তথ্য দিয়ে দর্শককে এবং আমাদেরকে উপকৃত করবার জন্য। আপনি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ডিসকাশন যদি আপনাদের কোনো উপকার লাগে তাহলে আমি অবশ্যই খুশি হব, এবং একই সঙ্গে আমরা বলবো আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আছে, দেশের সাধারণ মানুষ হিসাবে আপনাদের সবারই অধিকার আছে সেই সুযোগগুলো নেওয়ার। আপনারা আসবেন এবং আমাদের এখান থেকে চিকিৎসা নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন একটুখানি সচেতন হয়ে অগ্নিদগ্ধতার ক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই। প্রত্যেকটি ব্যক্তি যখনই অগ্নিদগ্ধ হয়ে থাকেন, পুড়ে যান কিংবা কোনোভাবে সামান্যতম ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।